জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাই। মৌলিক সামষ্টিক অর্থনীতির আজকের লেকচারে আমরা বিনিয়োগ সম্পর্কে জানার চেষ্টা করব। চলুন আসা যাক আমাদের মূল লেকচারে। ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ। বিনিয়োগ ইনভেস্টমেন্ট ইজ এ ফ্লো দ্যাট ইনক্রিজেস a stock of capital। অর্থাৎ বিনিয়োগ হচ্ছে একটি প্রবাহ ধারণা যা মূলধন মজুদের বৃদ্ধি ঘটায়। সাধারণত আমরা বলতে গেলে নির্দিষ্ট সময়ে মুনাফার উদ্দেশ্যে স্থাপিত নতুন প্ল্যান, ইকুইপমেন্ট, অতিরিক্ত ইনভেন্টরি, কম্পিউটার সফটওয়্যার বা আবাসিক বাসস্থানকে অর্থনীতিতে বিনিয়োগ বলা হয়। বিভিন্ন অর্থনীতিবিদ বিভিন্নভাবে বিনিয়োগকে সংজ্ঞায়িত করেছেন। অধ্যাপক জন মেনার্ড কেইনসের মতে বিনিয়োগ বলতে প্রকৃত বিনিয়োগকে বোঝায় যা অর্থনীতির প্রকৃত মূলধন মজুদ বৃদ্ধির সঙ্গে সম্পর্কিত। অধ্যাপক জোয়ান রবিনসনের মতে বিনিয়োগ বলতে মূলধনের সঙ্গে নতুন সংযোজনকে বোঝায় যা নতুন ঘরবাড়ি বা নতুন কলকারখানা তৈরির মাধ্যমে ঘটে থাকে। অধ্যাপক জে আর হিক্সের মতে মূলধনের বৃদ্ধিকে বিনিয়োগ বলা হয়। কাজে বিনিয়োগকে আমরা নিম্নলিখিত সমীকরণের দ্বারা সংজ্ঞায়িত করতে পারি। যেমন আইটি ইকুয়াল টু কেটি মাইনাস কেটি ল্যাগ। এখানে আইটি হচ্ছে টি সময়ের বিনিয়োগের পরিমাণ, কেটি হচ্ছে টি সময়ের মূলধনের পরিমাণ, আর কেটি ল্যাগ হচ্ছে টি সময়ের পূর্ববর্তী সময়ের মূলধন মজুদের পরিমাণ। অর্থাৎ আমরা যদি বিনিয়োগের পরিমাণ পেতে চাই তাহলে বর্তমানে যে মূলধন মজুদ সে বর্তমান মূলধন মজুদ থেকে পূর্ববর্তী বছরের মূলধন মজুদ বর্তমান বছরের মূলধন মজুদ থেকে পূর্ববর্তী বছরের মূলধন মজুদ বিয়োগ করে বিনিয়োগের বর্তমান বছরের বিনিয়োগ পাব। সুতরাং বিনিয়োগ বলতে মূলধন মজুদের বৃদ্ধিকেই বোঝানো হয়। বিনিয়োগ অপেক্ষক বা ইনভেস্টমেন্ট ফাংশনকে বিনিয়োগকে প্রভাবিত করে এমন উপাদানের সঙ্গে বিনিয়োগের নির্ভরশীলতার সম্পর্ককে যখন কোনো গাণিতিক সমীকরণের সাহায্যে দেখানো হয় তখন তাকে বিনিয়োগ অপেক্ষক বলে। অন্যান্য অবস্থা অপরিবর্তিত অবস্থায় যদি বিনিয়োগের পরিমাণ এবং সুদের হারের মধ্যে এই সম্পর্ককে আমরা নিম্নলিখিত সমীকরণের সাহায্যে দেখাতে পারি, যেখানে আই ইকুয়াল টু ফাংশন অফ আর। আই হচ্ছে বিনিয়োগের পরিমাণ আর আর হচ্ছে সুদের হার। এখানে সুদের হার বলতে প্রকৃত সুদের হারকে বোঝানো হয়। প্রকৃত সুদের হারটা আসলে কি? ব্যাংক সাধারণত যে সুদের হার দিয়ে থাকে সেটাকে বলা হয় আর্থিক সুদের হার বা নমিনাল ইন্টারেস্ট রেট। এই নমিনাল ইন্টারেস্ট রেট থেকে কোনো অর্থনীতিতে বিদ্যমান মূল্যস্ফীতি বিয়োগ করে প্রকৃত সুদের হার বা রিয়েল ইন্টারেস্ট রেট পাওয়া যায়। যেমন যদি বলা হয় অর্থনীতিতে যদি নমিনাল ইন্টারেস্ট রেট যদি 8% হয় আর মুদ্রাস্ফীতির হার যদি 3% হয় তাহলে প্রকৃত সুদের হার বা রিয়েল ইন্টারেস্ট রেট হবে 8 minus 3% equal 5%। সুতরাং প্রকৃত সুদের হারে মূল্যস্ফীতিকে বিবেচনা করা হয়। আমরা একটি চিত্রের সাহায্যে মূলধন অপেক্ষক অর্থাৎ সুদের হার এবং মূলধনের পরিমাণের মধ্যে একটা সম্পর্ক দেখতে পারি। সুদের হার যখন R1 তখন বিনিয়োগের পরিমাণ হচ্ছে I1। এখন মনে করি সুদের হার বৃদ্ধি পেয়ে R1 থেকে R2 হলো, তাহলে বিনিয়োগের পরিমাণ I1 থেকে হ্রাস পেয়ে I2 হলো। এর কারণ হচ্ছে সুদের হার যেহেতু মূলধনের খরচ, সুতরাং সুদের হার বৃদ্ধি পেলে বিনিয়োগের খরচ বেড়ে যায়, ফলে বিনিয়োগের লাভজনকতা কমে যায় এবং এর ফলে বিনিয়োগ পরিমাণও কমে যায়। বিপরীতভাবে যদি সুদের হার যেমন R2 থেকে R1 এ নামে তাহলে
বিনিয়োগের পরিমাণ I1 থেকে I2 তে শিফট করব, না I2 থেকে I1 যায়, অর্থাৎ সুদের হার হ্রাস পেলে বিনিয়োগের পরিমাণ হ্রাস পায়। সুতরাং বিনিয়োগের পরিমাণ এবং প্রকৃত সুদের হারের মধ্যে একটা বিপরীত সম্পর্ক বিদ্যমান, যা আমরা বিনিয়োগ রেখার মাধ্যমে দেখতে পাই। বিনিয়োগের অনেক ধরনের প্রকারভেদ রয়েছে, তবে আমরা সবগুলো প্রকারভেদ হয়তো সময়ে ব্যাখ্যা করতে পারবো না। তবে দুইটি প্রকারভেদের কথা আমরা উল্লেখ করবো। একটি হচ্ছে অটোনমাস ইনভেস্টমেন্ট বা স্বয়ংগত বিনিয়োগ, আর একটি হচ্ছে ইনডিউসড ইনভেস্টমেন্ট বা প্ররোচিত বিনিয়োগ। অটোনমাস ইনভেস্টমেন্ট বা স্বয়ংভূত বিনিয়োগ বলতে আসলে আমরা কি বুঝি? Autonomous investment is the type of investment that does not depend on the level of income. অর্থাৎ যে বিনিয়োগ আয় স্তরের উপর নির্ভর করে না, সে বিনিয়োগকে অটোনমাস ইনভেস্টমেন্ট বা স্বয়ংভূত বিনিয়োগ বলা হয়। আমরা স্বয়ংভূত ভোগ করেছি, স্বয়ংভূত ভোগে আমরা কি দেখলাম? স্বয়ংভূত ভোগে আমরা দেখেছি স্বয়ংভূত ভোগ আয় স্তরের উপর নির্ভর করে না। অনুরূপভাবে স্বয়ংভূত বিনিয়োগও আয় স্তরের উপর নির্ভর করে না। এখানে আয় বলতে সামষ্টিক অর্থনীতিতে আমরা জাতীয় আয়কেই বুঝিয়ে থাকি। সুতরাং আমরা অটোনমাস ইনভেস্টমেন্ট বা স্বয়ংভূত বিনিয়োগের বেশ কয়েকটি বৈশিষ্ট্য দেখতে পাই। স্বয়ংভূত বিনিয়োগ যেহেতু আয়ের উপর নির্ভর করে না, অর্থাৎ আয়ের পরিবর্তনে স্বয়ংভূত বিনিয়োগের কোনো পরিবর্তন হয় না, সুতরাং স্বয়ংভূত বিনিয়োগ ইনকাম রিয়েলিস্টিক হয়। ইনকাম, তারপরে হচ্ছে স্বয়ংভূত বিনিয়োগের উদ্দেশ্য কিন্তু মুনাফা অর্জন করা নয়। আমরা সাধারণত জানি যে বিনিয়োগকারীর প্রধান উদ্দেশ্য হচ্ছে মুনাফা সর্বোচ্চ করা, অর্থাৎ মুনাফা বৃদ্ধি করা হচ্ছে একজন বিনিয়োগকারীর উদ্দেশ্য। এক্ষেত্রে স্বয়ংভূত বিনিয়োগের ক্ষেত্রে মুনাফা অর্জন কিন্তু বিনিয়োগের একমাত্র উদ্দেশ্য নয়, অর্থাৎ মুনাফা হ্রাস বৃদ্ধির সাথে বিনিয়োগের হ্রাস বৃদ্ধির কোনো সম্পর্ক থাকে না। বিনিয়োগের উৎপাদনশীলতার উপর, অর্থাৎ উৎপাদনের পরিবর্তনের উপরেও এখানে বিনিয়োগ, এই অটোনমাস ইনভেস্টমেন্ট বা স্বয়ংভূত বিনিয়োগ প্রভাবিত হয় না। সাধারণত সরকার যেসব বিনিয়োগ করে থাকে অর্থনীতিতে, সেই সব বিনিয়োগ কোনো মুনাফা লাভের উদ্দেশ্য করে না। তো মুনাফা লাভের উদ্দেশ্যে সরকারি বিনিয়োগগুলো করা হয় না। যেমন সরকার বিভিন্ন রাস্তাঘাট নির্মাণ করে থাকেন, শিল্প কারখানা নির্মাণ করে থাকেন, স্কুল কলেজ প্রতিষ্ঠান করে থাকেন। এই সবের পিছনে কিন্তু মুনাফা লাভ করার উদ্দেশ্যে, অর্থাৎ মুনাফা লাভের উদ্দেশ্যে কিন্তু এই বিনিয়োগগুলো করা হয় না। সুতরাং সরকারি বিনিয়োগগুলো হচ্ছে মূলত আমরা বলে থাকি যে অটোনমাস ইনভেস্টমেন্ট বা স্বয়ংভূত বিনিয়োগ। আমরা একটি রেখার সাহায্যে স্বয়ংভূত বিনিয়োগকে দেখাতে পারি। আমরা রেখার ভূমি অক্ষে ন্যাশনাল ইনকাম বা জাতীয় আয় এবং লম্ব অক্ষে বিনিয়োগের পরিমাণ দেখানো হয়েছে। যেহেতু এই স্বয়ংভূত বিনিয়োগ আয়ের উপর নির্ভর করে না, সেহেতু আয়ের বৃদ্ধি বা হ্রাসের ফলে বিনিয়োগের কোনো পরিবর্তন হয় না। সে কারণে বিনিয়োগ রেখাটি ভূমি অক্ষের সমান্তরাল হয়। বিনিয়োগ, স্বয়ংভূত বিনিয়োগ আবার বিভিন্ন ধরনের এক্সোজেনিয়াস উপাদান দ্বারা প্রভাবিত হয়ে থাকে। এর মধ্যে একটা হচ্ছে ইনোভেশন, ইনভেনশন, গ্রোথ অফ পপুলেশন, অর্থাৎ জনসংখ্যার বৃদ্ধি এবং লেবার ফোর্সের বৃদ্ধি, রিসার্চেস গবেষণা, সোশ্যাল অ্যান্ড লিগাল ইনস্টিটিউশনস, ওয়েদার চেঞ্জেস, অর্থাৎ আবহাওয়ার জনিত পরিবর্তনের কারণে কিন্তু স্বয়ংভূত বিনিয়োগ পরিবর্তিত হয়। ওয়ার, যুদ্ধ বিগ্রহের ফলে স্বয়ংভূত প্রভাবিত হয়, ফলে স্বয়ংভূত বিনিয়োগ প্রভাবিত হয়, ফলে স্বয়ংভূত বিনিয়োগের পরিবর্তন ঘটে। আর রেভুলেশনের কারণে স্বয়ংভূত বিনিয়োগের পরিবর্তন করে। এই সমস্ত উপাদানের চেঞ্জের ফলে স্বয়ংভূত বিনিয়োগ রেখা কিন্তু স্থানান্তর ঘটে। অর্থাৎ যেমন আমরা এখানে দেখছি যে স্বয়ংভূত বিনিয়োগ, এটা হচ্ছে আয়, এটা হচ্ছে I1। অর্থাৎ যদি এই উপাদানগুলো যেগুলো স্বয়ংভূত বিনিয়োগকে প্রভাবিত করে, সেগুলো যে কোনোটির পরিবর্তনের ফলে বিনিয়োগ রেখা উপরে অথবা নিচে স্থানান্তর হতে, হ্রাস বা বৃদ্ধি করতে পারে। এখন আসা যায় ইনডিউসড ইনভেস্টমেন্ট বা প্ররোচিত বিনিয়োগ বলতে আসলে আমরা কি বুঝি? Induced investment is the type of investment that changes with the change in income. অর্থাৎ আয়ের পরিবর্তনের ফলে যে বিনিয়োগ পরিবর্তিত হয় তাকে তাকে প্ররোচিত বিনিয়োগ বা ইনডিউসড ইনভেস্টমেন্ট বলা হয়। আমরা স্বয়ংভূত বিনিয়োগের ক্ষেত্রে দেখেছি সেটা আয়ের উপর নির্ভর করে না, কিন্তু প্ররোচিত বিনিয়োগের ক্ষেত্রে বিনিয়োগ আয়ের উপরই নির্ভর করে। অর্থাৎ
অর্থাৎ এখানে আয় বৃদ্ধি পেলে বিনিয়োগের পরিমাণ বৃদ্ধি পাবে, অর্থাৎ স্বয়ংভূত বিনিয়োগের পরিমাণ প্ররোচিত বিনিয়োগের পরিমাণ বৃদ্ধি পাবে। আয় হ্রাস পেলে প্ররোচিত বিনিয়োগের পরিমাণও হ্রাস পাবে। প্ররোচিত বিনিয়োগের পরিমাণে যে কতিপয় বৈশিষ্ট্য পরিচিত প্ররোচিত বিনিয়োগ বা ইনডিউসড ইনভেস্টমেন্টে ইনকাম ইলাস্টিক হয়, অর্থাৎ আয়ের হ্রাস বৃদ্ধির ফলে এই বিনিয়োগ প্রভাবিত হয়। ফ্রি এন্টারপ্রাইজেস আর ক্যাপিটালিস্ট ইকোনমি, অর্থাৎ স্বয়ংভূত বিনিয়োগটি সাধারণত ফ্রি এন্টারপ্রাইজ এবং ক্যাপিটালিস্ট ইকোনমিতে দেখা যায়। ইনডিউসড বাই প্রফিট মোটিভ, স্বয়ংভূত বিনিয়োগের প্রধান উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা, অর্থাৎ মুনাফা লাভের উদ্দেশ্যে কিন্তু বিনিয়োগ করা হয়, ইনডিউস ইনভেস্টমেন্ট করা হয়। ইনভেস্টমেন্ট অনেকগুলো উপাদান দ্বারা প্রভাবিত হয়, তার মধ্যে একটি হচ্ছে প্রাইস, অর্থাৎ এখানে হচ্ছে প্রাইস হচ্ছে দ্রব্যের প্রাইসের ফলে, অর্থাৎ দ্রব্যের প্রাইস বৃদ্ধি পেলে বা হ্রাস পেলে স্বয়ংভূত বিনিয়োগ হ্রাস বা বৃদ্ধি করতে হবে। যেমন দ্রব্যের প্রাইস যদি বৃদ্ধি পায় তাহলে বিনিয়োগ বৃদ্ধি পাবে, বিপরীতভাবে দ্রব্যের প্রাইস যদি হ্রাস পায় তাহলে বিনিয়োগ হ্রাস পাবে। ইন্টারেস্ট রেট যদি বৃদ্ধি পায় তাহলে ইনডিউসড ইনভেস্টমেন্ট হ্রাস পাবে, কারণ বিনিয়োগের খরচ বেড়ে যায় এবং লাভ কমে যায়। আর যদি ইন্টারেস্ট রেট যদি হ্রাস পায় তাহলে বিনিয়োগ ইনডিউসড ইনভেস্টমেন্ট, যেটা প্ররোচিত বিনিয়োগ, হ্রাস পাবে। ওয়েজেস মানে মজুরি যদি বৃদ্ধি পায়, অর্থাৎ শ্রমিক উৎপাদনকারী প্রতিষ্ঠান যে শ্রমিক নিয়োগ করে তাদের মজুরি যদি বৃদ্ধি পায়, তার মানে মজুরি বৃদ্ধি পেলে বিনিয়োগকারীর উৎপাদনকারীর উৎপাদন খরচ বেড়ে যাবে, ফলে বিনিয়োগ হ্রাস পাবে। আবার মজুরি হ্রাস পেলে বিনিয়োগ বৃদ্ধি পাবে। Induced investment is influenced by demand, such as that when income increases, consumption demand also increases, and this in turn leads to increase in investment. অর্থাৎ যদি ভোগের চাহিদা যদি বেড়ে যায় তাহলে ভোগের চাহিদা বেড়ে গেলে বিনিয়োগ বৃদ্ধি পাবে, ভোগের চাহিদা যদি হ্রাস পায় তাহলে বিনিয়োগ হ্রাস পাবে। ইনডিউসড ইনভেস্টমেন্ট বা প্ররোচিত বিনিয়োগকে আমরা একটি চিত্রের সাহায্যে দেখাতে পারি। চিত্রে ভূমিয়োগকে ন্যাশনাল ইনকাম বা জাতীয় আয় এবং লম্বকে বিনিয়োগের পরিমাণ দেখানো হয়েছে। যেহেতু আয়ের পরিবর্তনের সাথে সাথে বিনিয়োগের প্ররোচিত বিনিয়োগের পরিবর্তন ঘটে, তাহলে সেই কারণে বিনিয়োগ রেখাটি ডান দিকে ঊর্ধ্বতন, অর্থাৎ আয় বৃদ্ধির ফলে বিনিয়োগ বৃদ্ধি পায়, প্ররোচিত বিনিয়োগ বৃদ্ধি পায়। আয় হ্রাস করলে প্ররোচিত বিনিয়োগও হ্রাস পায়। সুতরাং আয় এবং প্ররোচিত বিনিয়োগের মধ্যে সম্পর্ক হচ্ছে ধনাত্মক বা সমমুখী। মার্জিনাল এফিসিয়েন্সি অফ ক্যাপিটাল বা মূলধনের প্রান্তিক দক্ষতা। মূলধনের প্রান্তিক দক্ষতা বা marginal efficiency of capital refers to the expected profitability of capital asset. অর্থাৎ মূলধনের সম্পদের যে প্রত্যাশিত মুনাফার হারকে মূলধনের প্রান্তিক দক্ষতা বলা হয়। যদি আমরা অন্যভাবে বলি, নতুন মূলধন সম্পদের জীবনকাল থেকে প্রাপ্ত প্রত্যাশিত মুনাফার হারই হচ্ছে আসলে মূলধনের প্রান্তিক দক্ষতা বা MEC। কিনসের মতে MEC, Keynes defines MEC as the rate of discount which makes the present value of the prospective yield from the capital asset equal to its supply prices. তো কিনসের মতে MEC হলো এমন একটি বাট্টার হার যে হারে ভবিষ্যতে মূলধন সম্পদ থেকে প্রাপ্ত আয়ের বর্তমান মূল্য মূলধনের যোগান দামের সমান হয়। সুতরাং কিনসের মার্জিনাল থিওরি অফ ক্যাপিটাল নিম্নোক্ত দুটি উপাদানের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। একটি হচ্ছে, এক নম্বর হচ্ছে প্রসপেক্টিভ ইল্ড অফ দ্য ক্যাপিটাল, অর্থাৎ ক্যাপিটাল অ্যাসেটের মূলধনের প্রত্যাশিত মুনাফা বলা যায়। এটা হচ্ছে সাপ্লাই প্রাইস অফ দ্য ক্যাপিটাল, অর্থাৎ মূলধন সম্পদের যোগান দাম। তার মানে এই এমইসি হলো তো মূলধনের প্রান্তিক দক্ষতা হলো এই দুইটি উপাদানের অনুপাত।
সুতরাং MEC equal to the expected profitability or the prospective yield of capital asset divided by supply price of the capital asset into 100। আমরা বাংলায় বলতে গেলে MEC হচ্ছে মূলধনের প্রত্যাশিত মুনাফার হার ডিভাইডেড বাই মূলধন সম্পদের যোগান দাম ইনটু 100। এখানে প্রসপেক্টিভ ইল্ড অফ ক্যাপিটাল অ্যাসেট অর্থাৎ মূলধন সম্পদের যে প্রসপেক্টিভ প্রত্যাশিত উৎপাদন বলে প্রত্যাশিত মুনাফার হার আর হলে সাধারণত একটি মূলধন সম্পদে বিনিয়োগ থেকে তার জীবনকাল ব্যাপী যে রিটার্ন পাওয়া যায় সেটাকে অর্থাৎ যে নেট রিটার্ন পাওয়া যায় সেটাকে বোঝানো হয়। আর মূলধন সম্পদের যোগান দাম হচ্ছে সাধারণত মূলধন সম্পত্তি যোগান দিতে গিয়ে যে পরিমাণ খরচ হয় সেটাকে যোগান দাম বলা হয়। যদি R1, R2 এবং Rn prospective yields of the series of expected annual return from the capital asset in the year of 1, 2 up to 10 and অর্থাৎ যদি R1, R2 এবং Rn 1, 2, 3 তম বছরের কোন একটি মূলধন সম্পদের থেকে প্রাপ্ত প্রত্যাশিত মুনাফার হার হয় এবং আর যদি হয় রেট অফ ডিসকাউন্ট অর্থাৎ ডিসকাউন্ট বাটার হার তাহলে যোগান দাম হবে মূলধন সম্পদের যোগান দাম হবে SP equal to R1 divided by 1 plus R plus R2 divided by 1 plus R whole square plus Rn divided by 1 plus R whole square। অর্থাৎ এই যোগান দাম মূলধনের ক্যাপিটাল অ্যাসেটকে প্রেজেন্ট ভ্যালুর এটাকে আমরা বলি যে মূলধন সম্পদ থেকে তার প্রেজেন্ট ভ্যালু এবং প্রত্যাশিত মুনাফার সমান করে। আমরা যদি একটু উদাহরণের সাহায্যে মূলধনের প্রান্তিক দক্ষতা কিভাবে পরিমাপ করে সেটা দেখাতে পারি। যেমন suppose the supply price of capital asset is 20,000 and its annual yield is 2,000, then the marginal efficiency of this asset is the expected profitability divided by supply price of the capital asset into times 100। মানে মনে করি একটি মূলধন সম্পদের যোগান দাম হচ্ছে 20,000 টাকা এবং প্রতি বছরে মূলধন সম্পদ আমরা যদি বিনিয়োগ করি তাহলে 2,000 টাকা করে প্রত্যাশিত মুনাফার হার পাওয়া যাবে। সুতরাং তাহলে এই মূলধন সম্পদের মার্জিনাল এফিসিয়েন্সি হবে অর্থাৎ প্রান্তিক দক্ষতা হবে মূলধন সম্পদের থেকে প্রাপ্ত প্রত্যাশিত মুনাফার হার আর সেটাকে সাপ্লাই প্রাইস অফ দ্য ক্যাপিটাল অ্যাসেট অর্থাৎ এখানে সাপ্লাই প্রাইস অফ ক্যাপিটাল অ্যাসেট মানে মূলধন সম্পত্তির যোগান দাম দিয়ে ভাগ করে তাকে যদি আমরা 100 দিয়ে গুণ করি তাহলে মার্জিনাল এফিসিয়েন্সি অফ দিস অ্যাসেট পাওয়া যাবে অর্থাৎ এই সম্পত্তির প্রান্তিক দক্ষতা পাওয়া যাবে। আর যেমন আমাদের দা এক্সপেক্টেড প্রফিটেবিলিটি হচ্ছে 2,000 টাকা আর সাপ্লাই প্রাইস অফ দিস ক্যাপিটাল অ্যাসেট হচ্ছে এখানে 20,000 টাকা। 2,000 কে আমরা 20,000 দিয়ে যদি ভাগ করি তাহলে এই ভাগফলকে 100 দিয়ে গুণ করলে আমরা পাই 10%। সুতরাং মার্জিনাল এফিসিয়েন্সি অফ capital is the percentage of profit expected from a given investment on a capital asset. মার্জিনাল এফিসিয়েন্সি অফ ক্যাপিটাল বা মূলধনের প্রান্তিক দক্ষতাকে আমরা একটা চিত্রের সাহায্যে দেখাতে পারি। চিত্রে ভূমি অঙ্কে বিনিয়োগের পরিমাণ এবং লম্ব অঙ্কে সুদের হার দেখানো হয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি সুদের হার যখন 5% তখন বিনিয়োগের পরিমাণ হচ্ছে 1200 টাকা। এখন সুদের হার বৃদ্ধি পেয়ে যখন 6% হলো বিনিয়োগের পরিমাণ বৃদ্ধি পেয়ে 1500 টাকা হলো। এখন কথা হচ্ছে
যে আমরা তো জানি সুদের হার বাড়লে বিনিয়োগের পরিমাণ হ্রাস পায়। সুতরাং আমরা এখান থেকে এখানে দেখছি সুদের হার বাড়ার সত্ত্বেও বিনিয়োগের পরিমাণ 1200 থেকে 1500 টাকা হলো। সুতরাং বিনিয়োগ কেবলমাত্র সুদের হারের উপর নির্ভর করে না, বিনিয়োগ মূলধনের প্রান্তিক দক্ষতার উপরেও নির্ভর করে। অর্থাৎ মূলধনের প্রান্তিক দক্ষতা বেশি হলে বিনিয়োগ বৃদ্ধি পায়, আর মূলধনের প্রান্তিক দক্ষতা কম হলে বিনিয়োগ হ্রাস পায়। ফ্যাক্টরস অফ মার্জিনাল এফিসিয়েন্সি অফ ক্যাপিটাল, অর্থাৎ মার্জিনাল এফিসিয়েন্সি অফ ক্যাপিটাল মূলধনের প্রান্তিক দক্ষতার বেশ কিছু উপাদান দ্বারা প্রভাবিত হয়ে থাকে। এই উপাদানগুলোকে আমরা দুটি সময় মেয়াদে ভাগ করতে পারি। একটা হচ্ছে তার শর্ট রান ফ্যাক্টরস বা স্বল্পকালীন উপাদান, আর একটা হচ্ছে লং রান ফ্যাক্টরস বা দীর্ঘকালীন উপাদান। শর্ট রান ফ্যাক্টর গুলো হচ্ছে এক্সপেক্টেড ডিমান্ড বা প্রত্যাশিত চাহিদা। তো বিনিয়োগের প্রত্যাশিত চাহিদাটা কি? কোনো দ্রব্যের প্রত্যাশিত চাহিদা, যদি এটা প্রত্যাশিত করা হয়েছে বিনিয়োগকারী যদি প্রত্যাশা করে যদি ভবিষ্যতে ওই কোনো দ্রব্যের চাহিদা বেড়ে যাবে, তাহলে কিন্তু বিনিয়োগের পরিমাণ বৃদ্ধি পাবে, অর্থাৎ বিনিয়োগের মূলধনের প্রান্তিক দক্ষতা বৃদ্ধি পাবে। আর বিপরীত ভাবেও সত্য। কস্ট এন্ড প্রাইসেস, অর্থাৎ খরচ এবং দামের যদি চেঞ্জ হয়, বিনিয়োগের যে খরচ হবে এবং উৎপাদিত পণ্যের দামেরও যদি কোনো পরিবর্তন ঘটে, তাহলে কিন্তু মূলধনের প্রান্তিক দক্ষতার পরিবর্তন ঘটে। প্রপেনসিটি টু কনজিউম, ভোগ প্রবণতা, যদি ভোগ প্রবণতা হ্রাস বৃদ্ধি ঘটে তাহলে বিনিয়োগের হ্রাস বৃদ্ধি ঘটে। যেমন ভোগ প্রবণতা বেশি হলে বিনিয়োগের পরিমাণ বৃদ্ধি পাবে, ভোগ প্রবণতা কম হলে বিনিয়োগ হ্রাস পাবে। চেঞ্জেস ইন ইনকাম, আয়ের পরিবর্তন পজিটিভ, আয়ের পরিবর্তন মানে আয় যদি বৃদ্ধি পায় তাহলে মূলধনের প্রান্তিক উৎপাদনশীলতা বেড়ে যাবে, আয় হ্রাস পেলে মূলধনের প্রান্তিক উৎপাদনশীলতা হ্রাস পাবে। আর কারেন্ট স্টেট অফ এক্সপেকটেশন, এখানে এক্সপেক্টেড ডিমান্ড এবং কারেন্ট স্টেট অফ এক্সপেকটেশন অনেকটা কাছাকাছি। এক্সপেকটেশনের পরিবর্তনের ফলেও বিনিয়োগ প্রবাহিত মূলধনের প্রান্তিক দক্ষতা প্রভাবিত হয়। আরেকটা হচ্ছে লেভেল অফ কনফিডেন্স, অর্থাৎ বিনিয়োগকারীর আত্মবিশ্বাস, বিনিয়োগকারীর লেভেল অফ কনফিডেন্সের উপরেও মূলধনের প্রান্তিক দক্ষতা নির্ভর করে। দ্য লং রান ফ্যাক্টরস, দীর্ঘকালীন উপাদান সমূহ কি? পপুলেশন গ্রোথ, আমরা জানি জনসংখ্যার বৃদ্ধি, যদি জনসংখ্যার বৃদ্ধি হয় তাহলে দ্রব্য সেবার চাহিদা কিন্তু বৃদ্ধি ঘটে। এর ফলে মূলধনের প্রান্তিক দক্ষতা বৃদ্ধি পায় এবং বিনিয়োগকারী উৎসাহিত হয়, বিনিয়োগ বৃদ্ধি পায়। বিপরীতভাবেও সত্য। ডেভেলপমেন্ট অফ নিউ এরিয়াস, অর্থাৎ নতুন যদি উৎপাদন শিল্প এলাকায় স্থাপিত হয়, নতুন শিল্প এলাকার যদি উৎপাদন হয় তাহলে কিন্তু বিনিয়োগ বৃদ্ধি পায়, মূলধনের প্রান্তিক দক্ষতা বৃদ্ধি পায়। যদি আবার উল্টোটা হয়, যদি শিল্প কারখানার পরিবেশ যদি শিল্প কারখানার পরিবেশ যদি খারাপ হয়, শিল্প এলাকার পরিমাণ যদি হ্রাস পায়, তাহলে কিন্তু মূলধনের প্রান্তিক উৎপাদনশীলতাও হ্রাস পাবে, ফলে বিনিয়োগও বৃদ্ধি পাবে, বিনিয়োগ হ্রাস পাবে। টেকনোলজিক্যাল ফ্যাক্টরস বা প্রযুক্তিগত উপাদান, প্রযুক্তিগত উন্নয়ন হলে কিন্তু মূলধনের প্রান্তিক দক্ষতা বৃদ্ধি পায়, এর ফলে বিনিয়োগ বৃদ্ধি পায়। আর প্রযুক্তিগত উন্নয়ন না হলে বা প্রযুক্তির অনুন্নয়ন ঘটলে তাহলে মূলধনের প্রান্তিক দক্ষতা হ্রাস পায়, ফলে বিনিয়োগ হ্রাস পায়। প্রোডাক্টিভ ক্যাপাসিটি অফ দ্য ইন্ডাস্ট্রি, কোনো একটি শিল্প প্রতিষ্ঠানের উৎপাদনশীলতার উপরেও কিন্তু মূলধনের প্রান্তিক দক্ষতা নির্ভর করে। যে শিল্পের উৎপাদন ক্ষমতা ভালো, যে শিল্পের উৎপাদন ক্ষমতা বেশি, সেই শিল্পের মূলধনের প্রান্তিক দক্ষতাও বেশি। আর যে শিল্পের উৎপাদন ক্ষমতা কম, সেই শিল্পের মূলধনের প্রান্তিক দক্ষতাও কম। লেভেল অফ কারেন্ট ইনভেস্টমেন্ট, বর্তমানে যে বিনিয়োগের অবস্থাটা কেমন, বর্তমান বিনিয়োগ অবস্থা কি, এটার উপরে কিন্তু মূলধনের প্রান্তিক দক্ষতা নির্ভর করে থাকে।
মূলধনের প্রান্তিক দক্ষতার ভিত্তিতে একজন বিনিয়োগকারী বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করে থাকে, অর্থাৎ মূলধনের প্রান্তিক দক্ষতাকে প্রচলিত সুদের হারের সাথে তুলনা করে একজন বিনিয়োগকারী সিদ্ধান্ত নেয় সে বিনিয়োগ করবে কি করবে না, অর্থাৎ যদি কোনো প্রকল্প গ্রহণ করে থাকে ওই প্রকল্পের মূলধনের প্রান্তিক উৎপাদনশীলতা বাছাই করে প্রচলিত সুদের হারের সাথে তুলনার মাধ্যমে তুলনা করে এবং ওই প্রজেক্ট বা ওই সিদ্ধান্তটি গ্রহণযোগ্য কিনা সেটা যাচাই করে থাকে। If MEC greater than rate of interest, it is advisable to undertake investing. অর্থাৎ যদি মূলধনের প্রান্তিক দক্ষতা সুদের হারের চেয়ে বেশি হয় তাহলে বলা হয় যে ওই প্রকল্পটা অর্থাৎ বিনিয়োগ প্রকল্পটি লাভজনক হবে এবং বিনিয়োগ প্রকল্পে গ্রহণ করা যেতে পারে। যদি মূলধনের প্রান্তিক দক্ষতা সুদের হারের চেয়ে যদি কম হয় তাহলে বলা হয় যে বিনিয়োগ প্রকল্প থেকে লাভজনক হবে না এবং এই বিনিয়োগ প্রকল্পটি গ্রহণ না করাই ভালো, অর্থাৎ বিনিয়োগকারী বিনিয়োগ প্রকল্পটি গ্রহণ করবে না। যদি মূলধনের প্রান্তিক দক্ষতা এবং সুদের হার পরস্পর সমান হয় তাহলে বিনিয়োগকারী এই বিনিয়োগ প্রকল্পটি গ্রহণ করতেও পারে নাও করতে পারে, এটা লাভজনকও হবে না আবার ক্ষতিকর হবে না, তো অলাভজনকও হবে না। এক্ষেত্রে বিনিয়োগের সাথে সংশ্লিষ্ট অন্যান্য ঝুঁকি অনেকগুলো ঝুঁকি থাকে যে বিনিয়োগের সাথে একটা প্রকল্পে বিনিয়োগ করতে গেলে অনেকগুলো ঝুঁকির মুখোমুখি হয়। এই ঝুঁকিগুলো বিবেচনা করে একজন বিনিয়োগকারী বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন বা থাকতে পারেন। বিনিয়োগের প্রান্তিক দক্ষতা বলতে আসলে কি বোঝানো হয়? অর্থনীতিতে বিনিয়োগের প্রান্তিক দক্ষতা বলতে বিনিয়োগ থেকে প্রাপ্ত প্রত্যাশিত মুনাফা বা আয়ের হারকে নির্দেশ করা হয়। সাধারণত একটি নির্দিষ্ট সময়ে কিছু সুনির্দিষ্ট শর্তের অধীনে কোনো অর্থনীতিতে অতিরিক্ত এক একক বিনিয়োগ বৃদ্ধি করা হলে অতিরিক্ত বিনিয়োগ থেকে যে অতিরিক্ত মুনাফা পাওয়া যায় তাকে বিনিয়োগের প্রান্তিক দক্ষতা বলা হয়। আমরা বিনিয়োগের প্রান্তিক দক্ষতাকে একটা সূত্রের সাহায্যে দেখাতে পারি, যেটা হচ্ছে MEI ইকুয়াল এক্সপেক্টেড রেট অফ রিটার্ন বা প্রত্যাশিত মুনাফা ডিভাইডেড বাই টোটাল ইনভেস্টমেন্ট বা মোট বিনিয়োগ ইনটু 100। আমরা চিত্রের সাহায্যে বিনিয়োগের প্রান্তিক দক্ষতাকে দেখাতে পারি। চিত্রে আমরা যে বলতে পারি আসলে এমই হারে এখানে মূলধনের প্রান্তিক এটা আসলে বিনিয়োগের প্রান্তিক দক্ষতার সাথে অর্থনীতিতে প্রচলিত চলতি সুদের হারের তুলনা করে বিনিয়োগের মুনাফা যোগ্যতা যাচাই করা হয়ে থাকে। এক ফাঁকে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এতক্ষণ যে এর আগে আমি যেসব লেকচার দিয়েছি এবং এখন যেসব লেকচার দিচ্ছি তা আমি কয়েকটি বই আসলে ফলো করেছি এক্ষেত্রে। তবে এখানে অবশ্যই একটা কথা বলা রাখা ভালো যে সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে ইংরেজি বই ফলো করা হয়েছে। যদি আপনারা পারেন আমার মনে হয় আপনারা ইংরেজি বইগুলো দেখতে পারেন, যা আপনাদের সিলেবাসে যেসব বইয়ের নাম রেফার করা হয়েছে সেসব বই রয়েছে এবং এই বইগুলো আপনার PDF এ অ্যাভেলেবল পাবেন, এটা PDF পাওয়া যায়। আর এছাড়াও বেশ আপনি বাংলা বইও দেখতে পারেন। বাংলা বইয়ের মধ্যে যেমন আপনি ডক্টর মোহাম্মদ লিয়াকত আলীর বইটা দেখতে পারেন, সামষ্টিক অর্থনীতি যে লিয়াকত আলীর বই আছে, ডক্টর মোহাম্মদ লিয়াকত আলীর সামষ্টিক অর্থনীতি বইটি দেখতে পারেন। আর অন্যান্য বই যদি আপনাদের হাতে নাগালে থাকে তাহলে তার থেকে দেখে নিতে পারেন। আচ্ছা চলুন আসলে আমাদের পড়াতে আসা যাক। কোনো বিনিয়োগ থেকে প্রাপ্ত ভবিষ্যতে আয়ের প্রত্যাশিত হারকে বর্তমান মূল্যে বাট্টাকরণ বা বিনিয়োগের খরচ সমানকরণের মাধ্যমে মুনাফার হার পরিমাপ করা হয়। অর্থাৎ মুনাফার হার বা প্রফিটেবিলিটি হচ্ছে মুনাফার হারকে ঋণের খরচ বা সুদের হার দিয়ে বিয়োগ করলে যা পাওয়া যায় তাকে মুনাফার হার বা প্রফিটেবিলিটি বলা হয়। কোনো সম্পদ বা প্রকল্পে বিনিয়োগ মূলত নির্দিষ্ট কোনো সুদের হারে বাজার থেকে তহবিল পাওয়ার উপর নির্ভর করে।
প্রত্যাশিত মুনাফার হারের চেয়ে যদি সুদের হার বেশি হয় তাহলে বিনিয়োগ অলাভজনক হয়, ফলে বিনিয়োগ খুব কম হয়। প্রত্যাশিত মুনাফার হারের চেয়ে সুদের হার কম হলে বিনিয়োগ লাভজনক হয়, ফলে বিনিয়োগ বেশি হয়। প্রত্যাশিত মুনাফার হার এবং সুদের হারের সমান হলে বিনিয়োগ স্থিতিশীল বা স্থির অবস্থায় থাকে। কাজেই বিনিয়োগের প্রান্তিক দক্ষতা বা এমইআই সুদের হারের সঙ্গে বিনিয়োগের সম্পর্ক স্থাপন করে দেয়। এমইআই আমরা এই চিত্রের বিশ্লেষণ থেকেও পেতে পারি। চিত্রে ভূমি অঙ্কে মূলধনের পরিমাণ এবং লম্ব অঙ্কে সুদের হার অথবা এবং এমইআই দেখানো হয়েছে। ভারতের অর্থনীতি 10% সুদের হার রয়েছে, যা ফিক্সড। আর এই ডান দিকে নিম্নগামী এটা হচ্ছে মূলধনের বিনিয়োগের প্রান্তিক দক্ষতা রেখা। শূন্য থেকে আয় পর্যন্ত বিনিয়োগ করলে আমরা দেখতে পাই এখান থেকে এতটুকু পর্যন্ত এখানে যে কোনো জায়গায় বিনিয়োগ করলে বিনিয়োগের জন্য যে খরচ অর্থাৎ সুদের হার হচ্ছে 0 থেকে 10% পর্যন্ত এতটুকু। আর বিনিয়োগ থেকে প্রাপ্ত এক্সপেক্টেড ইনকাম বা প্রত্যাশিত মুনাফার হার হচ্ছে এতটুকু। সুতরাং বিনিয়োগের এই ক্ষেত্রে এক্সপেক্টেড ইনকাম বেশি, সুতরাং এক্ষেত্রে বিনিয়োগটি লাভজনক হয়। অর্থাৎ এই যদি এক্সপেক্টেড ইনকাম যদি কস্ট অফ বোরিং এর চেয়ে বেশি হয় তাহলে সেক্ষেত্রে বিনিয়োগ লাভজনক হয় এবং বিনিয়োগকারী বিনিয়োগটি গ্রহণ করে। আবার যখন আমরা এখানে আসি, এখানে আমরা দেখি যে কস্ট অফ বোরিং অর্থাৎ কস্ট অফ বোরিং হচ্ছে এতটুকু পর্যন্ত যদি আমরা এখানে আসি এবং এখান থেকে প্রাপ্ত বিনিয়োগের প্রান্তিক দক্ষতা হচ্ছে কস্ট অফ বোরিং এর চেয়ে কম এই এরিয়াতে। সুতরাং এক্ষেত্রে যদি বিনিয়োগ করা হয়, তো কোনো বিনিয়োগ প্রকল্প যদি গ্রহণ করা হয় তাহলে এখানে বিনিয়োগ লাভজনক হবে, সুতরাং বিনিয়োগ প্রকল্পটি গ্রহণ করবে না। এক্ষেত্রে আমরা এই বিন্দুতে দেখি, এই বিন্দুতে কিন্তু আয় এবং এখানে যে সুদের হার এবং বিনিয়োগের প্রান্তিক দক্ষতা পরস্পর সমান। সুতরাং এক্ষেত্রে বিনিয়োগকারী বিনিয়োগ প্রকল্প গ্রহণ করতে পারে না, অর্থাৎ এখানে বিনিয়োগ প্রকল্পটি ক্ষতিকর লাভজনকও হবে না আবার অলাভজনকও হবে না। প্রেজেন্ট ভ্যালু বা বর্তমান মূল্য, এটাকে আমরা আবার অনেক সময় টোটাল প্রেজেন্ট ভ্যালু বা টিপিভিও বলে থাকি। মোট বর্তমান মূল্য বা শুধু বর্তমান মূল্য কি? মোট বর্তমান মূল্য বাট্টাকরণের একটি কৌশল যা অর্থের সময়ের মূল্যকে বিবেচনা করা হয়। বিনিয়োগ প্রকল্প গ্রহণ হবে কি হবে না সে সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণের একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হচ্ছে প্রেজেন্ট ভ্যালু বা টোটাল প্রেজেন্ট ভ্যালু, যাকে সংক্ষেপে টিপিভি বা পিভি বলা হয়। কোনো বিনিয়োগ থেকে নির্দিষ্ট মুনাফার হারে যে প্রত্যাশিত মোট আয় পাওয়া যায় তাকে নির্দিষ্ট সুদের হারের বাট্টাকরণের মাধ্যমে বাট্টাকৃত বর্তমান মূল্য পাওয়া যায়। আমরা বিনিয়োগ প্রকল্পের সংজ্ঞায় একটু বলতে পারি যে একটি বিনিয়োগের জীবনকাল ব্যাপী ভবিষ্যতে প্রতি বছর প্রাপ্ত প্রত্যাশিত আয়কে বর্তমান মূল্যে রূপান্তর করে সমষ্টিকরণ করলে যে মান পাওয়া যায় তাকে মোট বর্তমান মূল্য বলে। যেমন যদি R1 R2 Rn 1 2 3 n তম বছরে প্রত্যাশিত আয় হয় এবং প্রত্যাশিত আয় হয় এবং সুদের হার যদি R হয় তাহলে মোট বর্তমান মূল্য হবে টিপিভি ইকুয়াল টু R1 ডিভাইডেড বাই 1 প্লাস R প্লাস R2 ডিভাইডেড বাই 1 প্লাস R হোল স্কয়ার আপ টু Rn 1 প্লাস R হোল টু দি পাওয়ার n হয়ে থাকে। সংক্ষেপে আমরা এটাকে কত সমষ্টিকরণের মাধ্যমে দেখাবো সামেশন অফ RT ডিভাইডেড বাই 1 প্লাস R হোল টু দি পাওয়ার t। টোটাল প্রেজেন্ট ভ্যালুর ভিত্তিতে একজন বিনিয়োগকারী বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করবে কি করবে না আমরা সেটা টোটাল প্রেজেন্ট ভ্যালুর ভিত্তিতে দেখতে পারি। যদি টোটাল প্রেজেন্ট ভ্যালু অর্থাৎ মোট বর্তমান মূল্য যদি কস্ট অফ ইনভেস্টমেন্ট অর্থাৎ বিনিয়োগের যে খরচ প্রাথমিক যে বিনিয়োগ এটা চেয়ে যদি বেশি হয় তাহলে বিনিয়োগটি লাভজনক হবে এবং
বিনিয়োগকারী বিনিয়োগ গ্রহণ করতে পারে। আবার যদি টোটাল প্রেজেন্ট ভ্যালু যদি লেস দেন কস্ট অফ ইনভেস্টমেন্ট হয়, অর্থাৎ কস্ট অফ ইনভেস্টমেন্টের চেয়ে কম হয়, তাহলে বিনিয়োগ প্রকল্পটি অলাভজনক হবে এবং বিনিয়োগ প্রকল্পটি গ্রহণ করা উচিত হবে না। আবার টোটাল প্রেজেন্ট ভ্যালু যদি কস্ট অফ ইনভেস্টমেন্টের সমান হয়, তাহলে বিনিয়োগকারী নিরপেক্ষ থাকবে, অর্থাৎ বিনিয়োগকারী বিনিয়োগ প্রকল্প গ্রহণ করতেও পারে, নাও করতে পারে। এক্ষেত্রে অবশ্য বিনিয়োগকারী, যে আমি আগেই বলেছি যে অন্যান্য যে ঝুঁকিগুলো রয়েছে সেগুলো বিবেচনা করে থাকে। আমরা একটু উদাহরণের সাহায্যে প্রেজেন্ট ভ্যালু কিভাবে ক্যালকুলেট করে সেটা দেখাতে পারি। আমি ধরে নিলাম যে একটি প্রকল্প গ্রহণ করা হলো, যেটা বিনিয়োগ, যেটা কস্ট হচ্ছে 1200 টাকা, অর্থাৎ 1200 টাকার একটি বিনিয়োগ প্রকল্পে গ্রহণ করা হলো, এবং এই প্রকল্পটি থেকে প্রথম বছরে 100 টাকা এক্সপেক্টেড, এটা হচ্ছে এক্সপেক্টেড প্রফিট, অর্থাৎ এখানে একটা প্রফিট, এক্সপেক্টেড প্রফিট, এবং প্রতি বছর 5 বছরের মধ্যে প্রত্যেকটা বছর কি পরিমাণে এক্সপেক্টেড প্রফিট আর্ন করতে পারে সেটার একটা তালিকা দেখানো হয়েছে। এখানে যদি 1200 টাকা অর্থাৎ বিনিয়োগ প্রকল্প গ্রহণ করা হয়, তাহলে এখানে ধরে হওয়া হচ্ছে প্রথম বছরে এক্সপেক্টেড প্রফিট অর্থাৎ প্রত্যাশিত মুনাফা হতে পারে 100, দ্বিতীয় বছরের প্রত্যাশিত মুনাফা হতে পারে 100, তৃতীয় বছরের প্রত্যাশিত মুনাফা হতে পারে 400, চতুর্থ এবং পঞ্চম বছরের প্রত্যাশিত মুনাফা হতে পারে যথাক্রমে 500 এবং 500 টাকা করে। আর এর পরবর্তী যত বছর যাবে সেগুলোতে আসলে প্রত্যাশিত মুনাফা হতে পারে 0, এবং এই টোটালটা হচ্ছে আসলে 5 বছরে সর্বমোট 1600 টাকা প্রত্যাশা মুনাফা হতে পারে। এখন আমরা দেখি, আমরা যদি টোটাল প্রেজেন্ট ভ্যালুর যে সূত্রটা আমরা একটু আগে দেখেছি, সেই সূত্রটা যদি আমরা এখানে বসাই, অর্থাৎ টিপিভি ইকুয়াল R1 ডিভাইড বাই 1 প্লাস R, প্রথম বছরকে কাউন্ট করা হয়েছে, যেটা প্রথম বছরের এক্সপেক্টেড রিটার্ন ডিভাইড বাই 1 প্লাস আর হচ্ছে সুদের হার। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সুদের হার হচ্ছে 10%। দ্বিতীয় বছরের প্রত্যাশিত মুনাফা দ্বিতীয় বছরের প্রত্যাশিত মুনাফা দেখানো হয়েছে, এবং এটা হচ্ছে দ্বিতীয় বছরের, যেহেতু এটা এখানে 2 অর্থাৎ স্কয়ার 2 দেখানো হয়েছে। R3 হচ্ছে তৃতীয় বছরের প্রত্যাশিত মুনাফা 1 প্লাস R হোল টু দি পাওয়ার 3, এটা তৃতীয় বছরের। আর R4 হচ্ছে চতুর্থ বছরের প্রত্যাশিত মুনাফা, R5 হচ্ছে পঞ্চম বছরের প্রত্যাশিত মুনাফা। এখন এগুলোতে আমরা মান বসাই পাই, যেহেতু R1 এর মান আছে, প্রথম বছরের এক্সপেক্টেড প্রফিট হচ্ছে 100, সুতরাং 100 বছর, এবং সুদের হার যেহেতু 10%, তার মানে 0.10, সুতরাং এখানে 1 প্লাস 0.1 হচ্ছে, এই 0.1টা হচ্ছে সুদের হার, প্লাস 100 শুধু দ্বিতীয় বছরের প্রত্যাশিত মুনাফা হচ্ছে 100 ডিভাইড বাই 1 প্লাস 0.1 হোল স্টার। আর তৃতীয় বছরের প্রত্যাশিত মুনাফা ছিল 400 টাকা। পঞ্চম এবং চতুর্থ এবং পঞ্চম বছরের প্রত্যাশিত মুনাফা ছিল যথাক্রমে 500 এবং 500 টাকা করে। এখন আমরা এটাকে যদি একটু ক্যালকুলেট করি, তাহলে আমরা এই লাইনটা পাই। আবার এখান থেকে ক্যালকুলেশন করে যেটা মান পাই, সেটা হচ্ছে প্রথম বছরের তাহলে যে প্রত্যাশিত মুনাফাটা পাওয়া হয়, যে 100 টাকা প্রত্যাশিত মুনাফা ধরা হয়, তাহলে সেটার বর্তমান মূল্য হচ্ছে, যদি 10% ধরা হয়, তাহলে এটার বর্তমান মূল্য হচ্ছে 90.91। আর দ্বিতীয় বছরের 100 টাকার বর্তমান মূল্য হচ্ছে 82.64। আর তৃতীয় বছরে 400 টাকার যে প্রত্যাশিত মুনাফা হিসাব করছিল, সেই মুনাফার বর্তমান মূল্য হচ্ছে 300.53। আর চতুর্থ বছরে 500 টাকার হচ্ছে 341.51। আর পঞ্চম বছরের প্রত্যাশিত মুনাফার বর্তমান মূল্য হচ্ছে 310.46। এখন এইগুলো সমষ্টি নিয়ে, অর্থাৎ এগুলো সব যোগফলের মাধ্যমে আমরা একটা টোটাল প্রেজেন্ট ভ্যালু পাই, সেটা হচ্ছে 1126.05 টাকা। এখন আমরা এটার বেসিসে একটা এই বিনিয়োগ করি, তো এই 1200 টাকার যে হাইপোথেটিক্যাল একটা ইনভেস্টমেন্ট প্রজেক্ট বিবেচনা করা হচ্ছে, সেটা গ্রহণযোগ্য কিনা সেটা যাচাই করতে পারি আমরা এই টিপিভির মানকে, যে প্রথমে যোগান খরচ অর্থাৎ কস্ট অফ ইনভেস্টমেন্ট যেটা ছিল 1200 টাকা, সেটাকে আমরা কম্পেয়ার করি। তাহলে যেহেতু এই 1126.05 টাকা 1200 টাকার চেয়ে কম, সুতরাং এই বিনিয়োগ প্রকল্পটি
লাভজনক হবে না, তাই বিনিয়োগকারী এই বিনিয়োগ প্রকল্পে গ্রহণ করবে না। আমরা প্রেজেন্ট ভ্যালু থেকে নেট প্রেজেন্ট ভ্যালু বের করার মাধ্যমে কোনো একটা বিনিয়োগ প্রকল্প যাচাই করতে পারি। অর্থাৎ এটা নেট প্রেজেন্ট ভ্যালু বের করার জন্য যে প্রেজেন্ট ভ্যালু অর্থাৎ টোটাল প্রেজেন্ট ভ্যালুকে রিকোয়ার্ড ইনভেস্টমেন্ট বা সাপ্লাই কস্ট দিয়ে বিয়োগ করলে আমরা নেট প্রেজেন্ট ভ্যালু পেয়ে থাকি। অর্থাৎ এটা হচ্ছে আপনার টোটাল প্রেজেন্ট ভ্যালুর সূত্র, যা টোটাল প্রেজেন্ট ভ্যালুর ওই স্লাইডে দেখানো হয়েছে। আর সি হচ্ছে যে মূলধন খরচ। আমরা পূর্ববর্তী যে উদাহরণটা দেখেছি সেখানে কিন্তু আমার প্রেজেন্ট ভ্যালু বের হয়েছে 1126.05 টাকা, আর এটার যোগান দাম ছিল 1200 টাকা। তাহলে আমরা এখানে এটা থেকে এটা বিয়োগ করে পাই -26.05 টাকা। অর্থাৎ এখানে এনপিভির মানটা ঋণাত্মক আসছে, ঋণাত্মক আসছে। আমরা এনপিভির ভিত্তিতে ডিসিশন নিতে পারি। যদি এনপিভি গ্রেটার দেন 0 হয় অর্থাৎ পজিটিভ হয়, তাহলে বিনিয়োগ প্রকল্পটি লাভজনক হবে এবং বিনিয়োগ প্রকল্পটি গ্রহণ করাই উচিত। আর যদি নেট প্রেজেন্ট ভ্যালু নেগেটিভ হয় অর্থাৎ শূন্যের চেয়ে কম হয়, যেমন এই প্রকল্পের যদি নেট প্রেজেন্ট ভ্যালু শূন্যের চেয়ে কম, সেক্ষেত্রে বিনিয়োগ প্রকল্পটি লাভজনক হবে না এবং বিনিয়োগ প্রকল্পটি গ্রহণ না করাই উত্তম। আর যদি এনপিভির মান যদি শূন্যের সমান হয়, এক্ষেত্রে বিনিয়োগ প্রকল্পে গ্রহণ করতেও পারে, নাও করতে পারে। ধন্যবাদ। আজকের লেকচার এই পর্যন্ত। পরবর্তী লেকচারে আবার দেখা যাবে নতুন কোনো টপিক নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ সবাইকে।